আপনারা শুনছেন গপ্প জুজু। এখানে পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আমাদের গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির হই প্রতি শুক্রবার ঠিক রাত 8:30টায়। তবে একটা কথা, আপনারা শুনছেন ঠিকই, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করছেন না। তাই আবারও অনুরোধ, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন। গপ্প জুজুর আজকের গল্প তিনি তার লেখা একটি অলৌকিক হত্যা লীলা। গল্পের খাতিরেই জায়গাটার আসল নাম বলা হচ্ছে না, শুধু এইটুকুই বলা হচ্ছে যে এই জায়গাটা শহরের একেবারে কোলঘেঁষা সবুজে ঘেরা খুব নজরকাড়া একটা জায়গা। ইট কাঠের শক্ত শহর ছেড়ে 24 ঘন্টায় ঘড়ির কাঁটার মতো ব্যস্ত থাকা মানুষের ইচ্ছা হতেই পারে দু একটা দিন যানজট পেরিয়ে একটু সবুজের স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার, আর ছোট্ট ছুটির হাতছানিতে ছুটে যেতেই পারে ওখানে। তাই তাদের যাওয়ার উৎসাহে বাধা না দেওয়ার জন্যই আসল নাম গোপন রাখা হলো। কিন্তু ঘটনাটা সত্যি, আর কথাতেই আছে, সত্যি কখনো গোপন থাকে না। অলংকারের হঠাৎই ভীষণ শীত করতে শুরু করলো। কিন্তু কেন করছে? একেই তো মে মাসের দম বন্ধ করা গুমোট পরিস্থিতি। হ্যাঁ, কিছুক্ষণ আগেই তুমুল ঝড় বৃষ্টি মানে কালবৈশাখী হয়ে গেছে একচোট, কিন্তু সে তো যতক্ষণ ততক্ষণ। বৃষ্টিও থেমেছে, আর সেই সঙ্গে শুরু হয়েছে আবার সেই অস্বস্তিকর প্রচণ্ড গরমটা। ঘরটা অন্ধকার। লোকটা বলেছে নাইট ল্যাম্প নাকি একসময় ছিল, আজকাল আর নেই। আসলে এই ঘর তো আর ব্যবহার হয় না, তাই সেভাবে আর দেখাশোনা করা হয় না। অলংকার বাহারের মুখটা দেখে কোনো মতে ব্যাপারটা সামলে নেওয়ার জন্য বলেছিল, আরে না না দাদা, আপনি কিছু ভাববেন না। আমাদের অত দাবি নেই, মোটামুটি রাতটুকু কাটাতে পারলেই হলো। আর সঙ্গে বুঝতেই পাচ্ছেন, কিছু খাওয়ার যদি। খাবার পাবেন, তবে রুটি আর আলু চচ্চড়ি। ডিম আছে, যদি বলেন ভেজে দিতে পারি। আরে নিশ্চয়ই, ডিম যখন আছে ভেজে দিন। এই শেষ তবে কেমন হতো বলো তো। লা 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 লা। তুমি কি মানুষ? মানে ঠিক আছে দাদা, আপনি যান, কোনো অসুবিধে নেই। লোকটাকে বিদায় করে অলংকার বাহারের দিকে যেই তাকিয়েছে, দেখো, আমার না ঠিক ভালো লাগছে না। এখানে আসার সময় থেকে আমার আমার বাঁ চোখের পাতাটা শুধুই কাঁপছে। শুধু মনে হচ্ছে যে আমাদের এখানে আসাটা না ঠিক হয়নি। দেখো, তুমি বরং এখান থেকে চলে চলো, আমরা বাকি রাতটা গাড়িতে বসেই কাটিয়ে দেব। এই জায়গাটা ভীষণ নেগেটিভ, আমার ভালো লাগছে না। দূর, পাগল নাকি? এরকম খোলা জমির মাঝখানে সারা রাত গাড়ির মধ্যে বসে কাটানো যায়? কত গাছ আছে বলো তো চারিদিকে। ঝড়ের দাপটটা দেখেছিলে তো? এখন একটু শান্ত হয়েছে, কিন্তু এখনো আকাশে মেঘ বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ যদি আবার তোড়জোড় শুরু হয় তখন? খোলা জমির উপর ঝড় উঠলে আর দেখতে হবে না, গাড়ি সমেত। যাই হোক, কিছু হবে না, আমি তো আছি। দেখো, খুব লাকিলি এই শেল্টারটা পেলাম। চলো চলো, ভেতরে চলো। বাহারের হাতটা ধরে অলংকার পা বাড়ালো পলেস্তারা খসে পড়া ঘরটার ভেতরে। খুব কম পাওয়ারের একটা হলদেটে আলো জ্বলছে। এদিকে বোধহয় ভোল্টেজের হালচাল এইরকমই। সূর্যি ঠাকুর ডুবলেন তো ব্যাস। মাঝে মাঝে জোনাকি আর কমজোরি বাতিগুলো জ্বলে। জোর করেই বাহারকে ঘরের ভেতরে ঢোকাবে বলে ময়লা ছিঁড়া পর্দাটা সরায় অলংকার, আর সাথে সাথেই বাহারের আর্তনাদ। আরে কি হয়েছে, কি হয়েছে? অলংকারের চোখে প্রশ্ন। ওটা কি? ওটা কি দেখলাম আমি? অলংকার, ওই ঘরের দেওয়ালের কাছে, দেওয়ালের কাছে।
কি কি বলবে তো? একজন দাঁড়িয়েছিল, দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। হঠাৎ এদিকে ঘুরলো, আর আমি দেখলাম কি দেখলে? দেখলাম যে তার গলার উপর মাথাটা নেই। উফ, আবার বাজে কথা। এই জন্য বলি রাত জেগে হরর মুভিগুলো দেখো না, ওগুলো মেন্টালি ড্যামেজ করে দেয়। ভূত প্রেত কিছুই তো বাদ দিচ্ছে না কোনো প্ল্যাটফর্ম, আর তোমাদের জন্য এত রমরমা ওইসবের। তুমি বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলছি না। আমি স্পষ্ট দেখলাম ওটা একটা মেয়ে ছিল, শাড়ি পরেছিল। হ্যাঁ বুঝেছি, মেয়ে ছিল, শাড়ি পরেই ছিল, কিন্তু তার গলার ওপর মাথাটা ছিল না। এটা বাজে কথা, কারণ ওটা তুমি তোমাকেই দেখেছো। মানে? মানে ছায়া। দেখো ও পাশের দেয়ালে তোমার আমার দুজনেরই ছায়া পড়েছে, সেই ছায়াটাই দেখেছো, বুঝলে? না গো, পরিষ্কার দেখলাম আমি পিছন ফিরে দাঁড়িয়েছিল। আমাদের পায়ের আওয়াজ পেয়েই বোধহয় এদিকে ঘুরলো। রক্ত লেগেছিল ওর সারা গায়ে। বেশ, তাই যদি হয় নিশ্চয়ই সে এখনো ঘরেই আছে, কারণ দরজার মুখে আমরা দাঁড়িয়ে। আচ্ছা চলো দেখি কে দাঁড়িয়েছিল। না, শোনো অলংকার। বাহারের কথা না শুনেই অলংকার ভিতরে ঢুকল, আর ঢুকেই ছি, কি গন্ধ! নাক সেটকালো সে, বলল, দেখো এখানে কোনো গলা কাটা মানুষ আছে কিনা জানি না, কিন্তু একটা বিশ্রী পচা গন্ধ আছে, তাতে কোনো সন্দেহ নেই। ওই লোকটাকে ডাকা দরকার। গন্ধটা কিসের বলো তো? কি করে জানবো? ইঁদুর টিঁদুর মরেছে বোধহয়। ঘরের অবস্থা দেখছো না, চারিদিকে ঝুল আর ঝুল, কিভাবে ময়লা হয়ে আছে। একবার লোকটাকে জিজ্ঞাসা করতে হবে। আগে ভিতরে আসবো? কে? দুজনেই চমকে ওঠে একসঙ্গে। আমি। ফ্যাঁস ফ্যাঁসে গলাটা চিনতে পারে অলংকার। ও, এই যে এরকম একটা অস্বাস্থ্যকর ঘরে আপনি আমাদের থাকতে দিলেন। আলোর অভাব, ঘরে পাখা নেই, দেয়ালে ঝুল, ময়লা পর্দা, সবই টলারেট করা যায়, কিন্তু এই রকম পচা দুর্গন্ধে আমরা রাত কাটাবো কি করে বলুন তো? গন্ধ? কোন গন্ধের কথা বলছেন? আমি তো কোনো পচা গন্ধ পাচ্ছি না। এই ঘরের জানালার ওপারেই একখানা করবী ফুলের গাছ আছে। বৃষ্টির জল পড়েছে ফুলের গায়ে, তারই তো সুবাস ভেসে আসছে। দুর্গন্ধ কইছেন তারে? অলংকার জোরে জোরে শ্বাস নেয়। তাই তো, ঘর ভরে গেছে একটা হালকা মিষ্টি গন্ধে। বাহারও চোখ এদিক ওদিক ঘুরিয়ে বুঝতে চাইছে ব্যাপারটা কি। তার চোখে পড়ল দরজার মুখোমুখি দেওয়ালে একটা জানলা আছে বটে, কিন্তু তার পাল্লাগুলো বন্ধ। অবশ্য কাঠের পাল্লায় জীর্ণতা দেখা দিয়েছে, এই ঘরটার সঙ্গে মানানসই, তাই বাইরের গন্ধ ভিতরে আসছে। নেন, আমি আপনাদের খাবার নিয়ে এসেছি। লোকটার হাতে খাবার, একটা থালার ওপর আরেকটা থালা ঢাকা, বড় মাপের কাঁসার থালা। নেন, খেতে বসুন, না হলে জুড়িয়ে জল হয়ে যাবে। আমি যাই গে, এক ঘুঁটি জল নিয়ে আসি। না না, জল আনার দরকার নেই, আমাদের সঙ্গে আছে। বলে ওঠে বাহার। বিপদে পড়ে অনেক কিছুই মানিয়ে নিচ্ছে, কিন্তু জলটার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যতটুকু আছে ওটুকু খেয়েই কোনো মতে কাটিয়ে দেবে রাতটা। এটা পিওরিটির প্রশ্ন। লোকটা হাসে, হয়তো মনে মনে বলে, এক পেট খেয়ে নিতে পারছে, জলের বেলায় না কুঁচো। ও হ্যাঁ, একটা কথা আপনাদের, মশারি দিতে পারবো না। মাথা নাড়ে অলংকার। আর একখান কথা বলে যাই, হ্যাঁ বলুন। রাত বিরেতে যদি বাইরে থেকে কোনো আওয়াজ শুনতে পান, সাড়া দেবেন না, কোনো মতেই ঘরের দোর খুলবেন না, আর দিদিমণিরে খুব সাবধানে রাখবেন। কি বলতে চাইছেন? এই দেখুন, এরকম কথা আমার মোটেই সুবিধের মনে হচ্ছে না। এইসবের মানে কি? অলংকার মুখিয়ে ওঠে। মানেটা ভালো নয় বাবু, নিজের বউরে সামলে রাখবেন। নিশ্চয়ই, আমি থাকতে ওর গায়ে কোনো আঁচড় লাগতে দেব না। বাহারের কাঁধে হাত রেখে জোর গলায় কথাটা বলে অলংকার। গায়ে নয়, মাথায়, মাথাটাই। যাকে আমি যাই, অনেক রাত হলো, দৌড় দিয়ে দেন। দাঁড়ান, শুনুন। আরে ও মশাই, দাঁড়ান। অলংকার লোকটার পিছু নিয়ে ঘরের বাইরে বেরোয়, কিন্তু লোকটার টিকিটাও দেখতে পায় না। কয়েকবার তাকে ডাকাডাকি করে,
কিছুটা এগিয়ে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়তে হলো তাকে। নিজেদের মধ্যে মারামারি করতে করতে উঠোনেরই বড় ঝাঁকড়া জাম গাছটার ওপর থেকে ঝাঁপ দিয়েছে মাটিতে। একসঙ্গে দুজনেই রাগে গড়গড় করছে, দিক বিদিক জ্ঞান নেই তাদের। আর একটু হলেই তাদের থাবার নখের তলায় গিয়ে পড়তে হতো অলঙ্কারকে। ঘটনার আকস্মিকতায় ঘাবড়ে গিয়ে মুখ ফসকে একটু চিৎকার করে ফেলেছে সে। কি হলো অলঙ্কার? বাহার যখন ছুটে ঘরের বাইরে আসে তখন বিড়ালগুলো আছড়া আছড়ি করতে করতে দৌড়ে চলে যাচ্ছে সেখান থেকে। অলঙ্কার ভ্যাবা চাকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে। আন্দাজে ব্যাপারটা বোঝে বাহার, তাড়াতাড়ি এসে বলে ওঠে, তোমার কিছু হয়নি তো? উফ, আমি তো তোমায় বলছি তখন থেকে এই জায়গাটা ভালো নয়। দেখো, খারাপ, খুব খারাপ কিছু একটা হবে। এখন আর আমাদের কিছু করার নেই, খুব দেরি হয়ে গেছে। বাহারের গলায় ভয় আর হতাশা দেখে নিজেকে সামলে নেয় অলঙ্কার। বাহারকে নিয়ে ঘরে এসে ঢোকে। খিদে পেয়েছে এবার, সোজা খেতে বসে যায়, কিন্তু খাওয়া হয় না। দৃশ্যটা দেখে বমি উঠে আসে বাহারের। সে তাড়াতাড়ি বাইরে যায়, আর তখনই তার কানে আসে ফুসফুসানিটা। মুখ তোলে আর দেখতে পায় সেই মেয়েটা, যার গলায় মাথা নেই। রক্তমাখা শরীর নিয়ে দুহাত বাড়িয়ে ঝুঁকে পড়েছে। নাক নেই, তবু কিসের জোরে যেন গন্ধ শুকছে। হয়তোবা বাহারেরই গন্ধ। ভয় চিৎকার করে ওঠে বাহার, ছুটে ঘরে ঢুকে অলঙ্কারকে জড়িয়ে ধরে, বলে, তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও। কি কি হয়েছে কি? সেই গলাকাটা মেয়েটা সে আবার এসেছে। এসব কি বলছো বাহার? ছাড়ো, আমি একবার গিয়ে দেখে আসি। দরজা খুলো না প্লিজ, দরজা খুলো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও, বসো এখানে। বাহারকে একটু শান্ত করে অলঙ্কার দুটো থালা তক্তার নিচে নামিয়ে রাখে। দুটো থালাতেই ভাগাভাগি করে খাবার বেড়েছিল বাহার। ঢাকাঢাকির কোনো ব্যাপার নেই। ঢাকা খাবার রেখে ওরা যখন বাইরে ছিল তখন কোন ফাঁকে বাড়া ভাতে ছাই পড়ে গেছে। ওদের যদিও এক্ষেত্রে খাবারটা ভাত নয়, তবুও বিপদটা হয়েছে। কুণ্ডলি পাকানো অনেক পাযুক্ত লাল লাল কীটগুলো নিশ্চিন্তে দখল করে রেখেছে কাঁসার থালার কোল। গা গুলিয়ে উঠেছে অলঙ্কারেরও। হ্যাঁ, প্রায় পরিত্যক্ত টালির চালের ঘর। বৃষ্টির জল জমে জমে চালের অবস্থা খারাপ হয়ে গেছে। বাঁশের বাখারির আড়ালে পোকামাকড়ের সংসার থাকতেই পারে, কিন্তু তাই বলে এমন এক পলকে থোকা থোকা কেন্ন এসে পড়বে খাবারের থালার ওপর? ছি, কি বিভৎস! বাহার, চলো একটু রেস্ট নিয়ে নি। আমিও বুঝতে পারছি এখানে আসাটা ঠিক হয়নি। খুব খারাপ পরিস্থিতি। ভয়টায় আমি পাচ্ছি না, কিন্তু সামথিং ফিশি। ওটা কিসের আওয়াজ? হ্যাঁ, আওয়াজ। কচমচ করে চিবিয়ে কে যেন কি খাচ্ছে। আওয়াজটা আসছে ঘরের মধ্যে থেকেই। এদিক ওদিক তাকায় ওরা। শেষে তক্তার নিচে তাকিয়ে আঁতকে ওঠে অলঙ্কার। কি হয়েছে? নেমে এসে বাহার দেখে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে সবুজ দুটো চোখ জ্বলজ্বল করছে। অন্ধকারে জ্বলছে দুটো চোখ। রক্তাক্ত একটা মাথা, শরীর নেই, শুধু মাথা। একটা থালায় চোখ বুজে জীবন্ত কীট ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে চিবিয়ে চিবিয়ে। অলঙ্কারের আর্তনাদে বাধা পড়েছে সে কাজ। মুখ তুলে তাকিয়েছে সে। দাঁতের ফাঁকে তখন ছেঁড়া রুটির টুকরো। চোখের সামনে কি দেখছে ওরা আলো আঁধারি ঘরে। আর একবার ভালো করে তাকালো ওরা, আর তাকিয়েই চমকে ওঠে, না কিছু তো নেই। আর কিছু বুঝবার আগেই ফট করে আওয়াজ হয়, আর সাথে সাথেই প্রায় আলোটাও নিভে যায়। বাল্বটা কেটে গেছে বাহার, চলো, আর মেঝেতে থাকা ঠিক নয়।
সাপ খোপ যদি কিছু। দুজনেই তক্তপোষে ওঠে। বাহার বলে, অলংকার, অলংকার, আমরা কি দুজনে একসাথে ভুল দেখলাম? এটা কি হতে পারে বলো তো? আর আর ওই লোকটাই বা কি দরজা খুলতে বারণ করে গেল কেন? আমি জানি না। আর আর মাথার কথাটা কি বললো? ওই কাটা মাথাটা কার? ওহ প্লিজ চুপ করো। আমি আমি কিছু ভাবতে পারছি না। আমি কিচ্ছু জানি না। শুধু জানি রাতটা না কাটলে কিছু করতে পারবো না আমরা। সো প্লিজ শুয়ে পড়ো। আমার কিন্তু একটুও ভালো লাগছে না, একটুও না। মনে হচ্ছে ঠিক সাংঘাতিক কিছু একটা এক্ষুনি হবে আমাদের সাথে। ভয় বাহার কথা বলেই চলেছে। অলংকার কান দিল না সেদিকে, পাশ ফিরে শুলো। বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো তখনই। হোক বাবা, একটু বৃষ্টি হোক, ঘুমোনো যাবে তাহলে, মনে মনে বলল অলংকার। ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই। হঠাৎ এই অতিরিক্ত রকম অস্বস্তিকর শীত করাটা শুরু হয়েছে। হয়তোবা ঘুমের মধ্যেই নিঃশ্বাস টানতে গিয়ে খটকা লাগলো অলংকারের। হ্যাঁ, সেই বিচ্ছিরি গন্ধটা আবার পাওয়া যাচ্ছে তো। সেই গন্ধটা কেমন? বিচ্ছিরি গন্ধটা হ্যাঁ, আবার মনে পাওয়া পড়েছে। যাচ্ছে তো। মর্গের গন্ধ এমন। গন্ধটা সারি সারি টাটকা বাসি লাশের গাদা যেখানে মনে জমা পড়েছে। করে থাকে, সেইখানে এরকম গন্ধ পাওয়া যায়। মর্গের কলেজের গন্ধ এমন। ক্লাসমেট মৌপ্রিয়া সারি সারি ব্রেকআপের পর টাটকা সুইসাইড বাসি করেছিল। লাশের গাদা সেই সূত্রেই জমা মর্গে করে গিয়েছিল রাখা থাকে। একবার। পাক্কা 2 দিন সে ভাত খেতে পারেনি, এমন বিভৎস কল্পনাহীন দুর্গন্ধ নাকে লেগেছিল তার। এ কি গন্ধটা যে ক্রমশই বাড়ছে, ঠিক সেই রকম গন্ধ। আগেরবার মনে হলো দরজাটা খোলা ছিল বলেই কি এতটা বেশি টের পাইনিও। এখন বন্ধ ঘরে না, আর শুয়ে থাকতে পারল না, উঠে বসতে গেল। আর তখনই কে কে এক জোড়া চুড়ি পরা হাত খুব ধীরে ধীরে ওর পা বেয়ে উপরে উঠে আসছে। ঠান্ডা, খুব ঠান্ডা ছোঁয়া আঙুলগুলোর। বাহার, বাহার! কিছু দেখা যাচ্ছে না। বাহার তো পাশেই শুয়ে, ও আবার উঠলো কখন? বাহার, কি হয়েছে? তুমি পায়ে হাত দিচ্ছ কেন? হাতগুলো হাঁটু ছুঁয়েছে। এক ঝটকায় উঠে বসলো অলংকার, আর আন্দাজে পাশে হাত রাখলো। এ কি, বাহার তো পাশেই আছে, বুকের ওপর তার হাত ভাঁজ করা, আর ঠান্ডা হাত দুটো আরও উপরে উঠে এসেছে। আলো জ্বালানোর দরকার, পাশেই ফোন, কিন্তু সেটা হাতে পেল না অলংকার। কে 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 তুমি? কি হয়েছে? কি হয়েছে? বাহার, দেখো না, একবার ওঠো তো, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না। এ কি, এ কি, এত ঠান্ডা হাত? এটা কার হাত? হাত দুটো এবার অলংকারকে ছেড়ে বাহারের দিকে এগিয়েছে। অলংকার মাটিতে নামলো তাড়াতাড়ি। বাহার ততক্ষণে চিৎকার করতে শুরু করেছে, গলা বুজে আসছে বাহারের। কেউ যেন গলা টিপে খুন করতে চাইছে তাকে। ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমায়। অলংকার, অলংকার, আমার গলা কে যেন চেপে ধরেছে। কি কি ঠান্ডা হাত! বিছানায় ছটফট করছে বাহার, ধস্তাধস্তি হচ্ছে কার সাথে, বুঝে উঠতে পারছে না অলংকার। আর ঠিক সেই সময় আচমকাই আবার জ্বলে ওঠে ঘরের কেটে যাওয়া বাল্বটা। অলংকার তক্তপোষের কাছে এগিয়ে যায় আবার। ওই কেউ তো নেই, কিন্তু কিন্তু গন্ধটা এখনো আছে। বাহারের চুল এলোমেলো, ভয় সে কাঁদতে শুরু করেছে। তাকে জড়িয়ে ধরে বলে, বাইরেও তো আর যাওয়া যাবে না অলংকার। ওই শোনো, শুনতে পাচ্ছ? কেঁদো না বাহার, চলো চলো, আমরা বাইরে চলে যাই, চলো চলো। শুনতে পেল অলংকার। অনুভবে বুঝল গোটা ঘর ঘিরে বাইরে কারা যেন চলাফেরা করছে। না, দুপায়ে হেঁটে নয়, তাদের চলার ছন্দ ভারী অদ্ভুত। জোড়া পায়ে লাফাচ্ছে তারা। ভেজা মাটির ওপর ছপাত ছপাত শব্দ তুলেছে সেই পা। ফুসফুসানিটা খুব বেড়েছে, সেই সঙ্গে একটা বিকৃত গলা শোনা যাচ্ছে। না না, একটা তো নয়, ওই তো অনেকগুলো গলা গলায় মিলেছে, তারা একটাই কথা বলছে। খোল খোল দরজা খুলে দে। কি আশ্চর্য! একটু আগে শত খুঁজেও যা পাওয়া যায়নি, এইবার তাই পাওয়া গেল। দুটো বালিশের মাঝখানেই আছে। নিজের ফোনটা হাতে তুলেই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে
বাহারকে নিয়ে বাইরে এলো অলংকার। আর এসেই চমকে উঠল একজনকে দেখে। তাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে সে, সামনে 2 হাত বাড়িয়ে। একটা মেয়ে, শাড়ির আঁচল কাঁধের ওপর, কিন্তু মেয়েটার ঘাড়ের ওপর। দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল অলংকার। বাহার ভয়ানক কান্নাকাটি করছে। দরজার উপর মুহুর্মুহু ঘা পড়ছে, সঙ্গে একটা বিকৃত গলায় কথা বলছে কে। কেউ বাঁচতে পারবে না। আমার চোখে ফাঁকি দেওয়া অত সোজা নয়। আমি নিয়েই যাব। আমার চাই। ও ও কি চাইছে? ও কি চাইছে? কি নিয়ে যেতে চাইছে অলংকার? কাঁদতে কাঁদতে প্রশ্ন করলো বাহার। অলংকার ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে তখন। বাহার তাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। বাইরে কথা থেমে গিয়ে এবার হাসি শুরু হয়। দুজনের হাড়ে মজ্জায় শীতল স্রোত বয়ে গেল যেন সেই হাসির শব্দে। হঠাৎ থেমে গেল হাসিটা। লাফিয়ে চলা অপার্থিব পায়ের আওয়াজগুলোও থেমে গিয়েছে এক মুহূর্তে। কোথাও কোনো শব্দ নেই। ওটা ওটা কি হচ্ছে অলংকার? হঠাৎ দুজনের মাথার ওপর টালির চালে ভীষণ আওয়াজ তুলে কারা চলতে শুরু করেছে। একসঙ্গে অনেকে উঠেছে চালে, সরে যাচ্ছে টালিগুলো, আর দেখা যাচ্ছে ওদের 1, 2, 3 করে নেমে আসছে ওরা নিচে। কাদা মাখা রক্তাক্ত কবন্ধগুলো। পৈশাচিক উল্লাস তাদের। সবাই আসছে। না, অলংকারের দিকে নয়, বাহারের দিকে। সরে যা, কেউ ছবি না ওকে, ও আমার। হঠাৎ করে পাল্লা দুটো খসে পড়ল জানলা থেকে। মৃত্যুর ওপারে থাকা গলায় শাসিয়ে উঠেছে আর এক সত্তা। চিনতে পেরেছে বাহার। একেই তো প্রথমবার ঘরে ঢুকে দেখেছিল সে। এবার অলংকারও দেখল। পিছনের জানলার ওপারে একটা কুকুর কেঁদে যাচ্ছে সমানে। এবার সেই পিছন দিক থেকেই একটা মরাত করে শব্দ হলো। দুজনেই সেই দিকে তাকিয়ে পাথর হয়ে গেল। জীর্ণ জানলার পাল্লা ভেঙে খসে পড়েছে। জানলায় গরাদ নেই, আর সেই অবাধ পথ বেয়ে ভেতরে ঢুকে আসছে কবন্ধটা। ওকে, আহ আহ কে ও? আহ! আর একবার চিৎকার করে জ্ঞান হারালো বাহার। দুহাত বাড়িয়ে বিভীষিকা এগিয়ে আসছে। এত ভয়ের মধ্যেও এক চিলতে হাসি খেলে গেল তার ঠোঁটে। তারপরেই বাহারকে কোলে তুলে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে গেল অলংকার। এক পা বেরিয়েছে, ঠিক তখনই চিতাবাঘের মতো তাদের উপর এসে ঝাঁপিয়ে পড়ল আতঙ্কটা। ছো মেরে সে কেড়ে নিল অলংকারের ধরে থাকা বাহারের শরীর থেকে মাথাটা। অলংকার পাগলের মতো ছুটে গেল তাদের দিকে, কিন্তু পারল না। তার আগেই চোখের সামনে বাহারের গলা থেকে আলাদা হয়ে গেছে তার মাথাটা। কি করে? জোয়ারের জল বওয়ার মতো আওয়াজ হয়ে রক্ত ঝরে পড়ছে তার গলা থেকে। মাথাটা ছিঁড়ে নিয়েছে ওই সর্বনাশা হাত দুটো। বাহার, বাহার, কথা বলো, কথা বলো অলংকার। বাহার, কথা বলো। বাহার বলে ডুকরে কেঁদে উঠল। চোখের সামনে মাত্র 6 মাস আগে বিয়ে করা মিষ্টি মেয়েটার দেহ ওভাবে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে কিছুতেই অলংকারের চোখ মেনে নিতে পারছে না। তার হাহাকারে রাতের অন্ধকারও হতাশ হয়ে পড়েছে। বাহার, তখন প্রায় ভোর। চিৎকারে ছুটে আসেন সেই ভদ্রলোক। আমি তো আগেই বলেছিলাম ঘরের দোর খুলতে না, দিদিমণিকে সামলে রাখতে বলেছিলাম না? এই যে আপনি, এইসবের মানে কি? আপনি জানেন না ওকে, ওরা কারা? সামনে রক্তের ওপর বসে থাকা কবন্ধ দেহটা আর তার ধমকে থমকে যাওয়া বাকি কবন্ধ দেহগুলোকে দেখিয়ে জানতে চায় অলংকার। দৃশ্যটা ভয়ঙ্কর, কিন্তু তার মনের শোক তার চেয়েও অনেক ভারী। তাই পাগল হয়ে গেছে সে। বাহারের মাথাটা দুহাতে ধরে নিজের মুন্ডহীন ঘাড়ের উপর বারবার বসানোর চেষ্টা করছে বিভীষিকাটা,
কিন্তু কিছুতেই মানানসই হচ্ছে না। বিরক্ত হচ্ছে সে, বিকৃত গলায় ক্ষোভ ফুটে উঠছে তার। ধুর ধুর ধুর, হচ্ছে না। এহ, এটাও তো হচ্ছে না। ও কোথায় গেল? কোথায় গেল আমার মাথাটা? কোথাও খুঁজে পাচ্ছি না। আহ, কোথায় যে হারিয়ে গেল। কাটা মাথাটা ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে হাতড়াতে লাগলো সে। এইবার বাকি মুন্ডহীনদের মধ্যে কাড়াকাড়ি শুরু হলো সেটাকে নিয়ে। তারাও তাই করছে যা একটু আগে ও করছিল। লোকটা বলল, তুই চলে যা, চলে যা, তুই যা খুঁজছিস তা এখানে নেই। তোরাও চলে যা, যা বলছি। এখানে নেই? তবে তবে কোথায় আছে? অন্য কোথাও? যেখানেই থাক, কেউ লুকিয়ে রাখতে পারবে না। আমি ঠিক খুঁজে পাবো। অমানসিক গলায় কথা বলতে বলতে যেমন জানলা গলে এ ঘরে ঢুকেছিল, ঠিক তেমন করেই ঘরের বাইরে বেরিয়ে গেল ভয়ানক মুন্ডহীন দেহটা। আর তারই সঙ্গ নিল বাকিরা, আর সঙ্গে নিয়ে গেল বাহারের রক্তাক্ত কাটা মাথাটা। কুকুরটা বাইরে তখনও কাঁদছে। হাসতে হাসতে ছপ ছপ শব্দ পায়ে দূরে, আরও দূরে চলে গেল বিভীষিকা মূর্তিগুলো। ও কে? কোথা থেকে এসেছিল? আর আর আমার বাহারকে কেন মারলো এমন করে? বলুন, আপনি সব জানেন, আপনি সব জানেন। কে ও? আর আর ওরাই বা কারা? উঠে দাঁড়িয়ে লোকটার ঘাড় ধরে ঝাঁকিয়ে জানতে চাইল অলংকার। আমার বোন চিত্রা, ওর মাথাটাই খুঁজতে আসে বাবু। ও মেয়ে মানুষের গন্ধ পেলেই হানা দেয়। তার মাথাটা ছিঁড়ে নিয়ে নিজের মাথায় বসিয়ে দেখে মানাচ্ছে কিনা। বড় সুন্দরী দেখতে ছিল আমার বোন। সেই মুখটার মায়া ভুলতে পারেনি, সেটাই খুঁজতে আসে। এইসব এইসব আপনি কি বলছেন? লোকটা এবার একটা গল্প বলতে শুরু করলো। চিত্রা 19 কি 20 বছরের এক যুবতী। 3 কুলে দাদা ছাড়া আর তার কেউ নেই। দাদা ক্ষিতীশ পেশায় একজন কামার। কাছেই তাদের কামারশালা ছিল। মেয়েটা খুব শহরে বেড়াতে যেতে ভালোবাসত। জন্মকর্ম গ্রামে হলেও শহরের প্রতি কেমন যেন একটা আলাদা টান ছিল তার। তাই মাঝে মাঝে বায়না করে দাদার সঙ্গে শহরে বেড়াতে যেত সে। মনুমেন্ট, চিড়িয়াখানা, জাদুঘর এই সব দেখে ফিরে আসতো। সেই দিনও তেমনই গিয়েছিল, তবে এইবার একটা অন্য জায়গায়, আর্ট গ্যালারিতে। সেই দিন বিশিষ্ট চিত্রশিল্পী নিখিলেশ সান্যালের একক ছবি প্রদর্শনী হচ্ছিল। ক্ষিতীশ বোনকে নিয়ে ছবি দেখতে ভেতরে ঢোকে। ছবিগুলো অসাধারণ, কি সুন্দর তুলির টান। এক ধারাবাহিক পদ্ধতিতে ছবি প্রদর্শন করেছেন শিল্পী। মুগ্ধ হয়ে একের পর এক ছবি দেখছে ওরা দুজন। আর চঞ্চলা গ্রাম্য তরুণীটিকে বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখছেন স্বয়ং শিল্পী। নির্জন একটা কোণে নিখিলেশ প্রথম কথা বলেন। হ্যাঁ, বলছি শুনুন, আপনারা কোথায় থাকেন? আগে আমরা গ্রামে থাকি বাবু। গ্রাম? বাহ! আচ্ছা, আপনাদের ওখানে শুধু সবুজ আর সবুজ, শুধু শান্তি না? কত ভাগ্য না আপনাদের! কেমন নিশ্চিন্তে বেঁচে আছেন, কত শান্তি আপনাদের জীবনে, কত সহজ আপনারা। আচ্ছা, আমায় আপনাদের গ্রামে নিয়ে যাবেন? আমি না সবুজ বড় ভালোবাসি। বেশ, তো নিশ্চয়ই যাবেন আমাদের বাড়ি। আমাদের তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই, বাড়ি থেকেও আসে না। আপনি যদি যান আমাদের খুব ভালো লাগবে। আর এই যে আমার বোন, ওর হাতের রান্না একবার খেয়ে দেখবেন, আপনার খুব ভালো লাগবে বাবু। সহজভাবে কথাগুলো বলে ক্ষিতীশ। তারপর নিজেদের বাড়ির ঠিকানা লিখে দিয়ে আসে সম্পূর্ণ অপরিচিত ভদ্রলোকটিকে। ফেরার পথে চিত্রা অনেক প্রশ্ন করে। দাদা, ওই লোকটাকে, ওকে তুমি আমাদের বাড়িতে আসতে বললে কেন? শহরের বড়লোক মানুষ আমাদের গ্রামের বাড়িতে কি যাবে? আর যদি যায়, আমরা কি সেরকম যত্ন করতে পারবো? আরে বড় লোকদের খেয়াল, চাইলো তাই ঠিকানা দিলাম।
তাই বলে কি আর ওরা আসবে নাকি? তুই এখন চল দেখিনি, তাড়াতাড়ি পা চালাতো। ক্ষিতীশ বড় লোকের খামখেয়াল ভাবলেও ব্যাপারটা কাজে করে দেখালেন ভদ্রলোক। 2 দিন পরই তাদের বাড়ি এসে পৌঁছলেন তিনি, বিরাট বড় গাড়ি হাঁকিয়ে। সুপুরুষ প্রৌঢ়, ক্রমে ক্রমে ক্ষিতীশরা জানতে পারল ইনি যেমন তেমন কেউ নন, সরকারি পুরস্কারপ্রাপ্ত একজন বরেণ্য চিত্রশিল্পী, নাম নিখিলেশ সান্যাল। ওরা সেদিন যেসব ছবি দেখেছে তা এনারই আঁকা। আমাদের কি সৌভাগ্য যে আমাদের বাড়িতে আপনার মতো এত বড় একজন মানুষের পা পড়লো। আপনি একটু বসেন, আমি এক্ষুনি আসছি। ক্ষিতীশরা তাকে কেমন করে যে আপ্যায়ন করবে তা ভেবেই পেল না। বাজারে গিয়ে কি কিনে আনবে, কোথায় বসতে দেবে তাকে ছোট এই মাটির ঘরটায়। অপরদিকে চিত্রা অবাক, বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল তার, এও কি সত্যি নাকি স্বপ্ন। এই প্রথম এমন একজন কেউ তাদের বাড়ি এসেছে। বাপ মা মরা ছেলে মেয়ে দুটোকে তো পাড়ার প্রতিবেশীরা তেমন কেউ মানুষ বলেই মনে করে না। আসলে প্রতিবেশীরা ভাবে বেশি দরদ দেখালে যদি বিপদে ঠেলা সামলাতে হয়, সেই ভয়ই তারা একটু দূরে দূরে থাকে। চিত্রার বয়স কম, জীবনে প্রশ্ন অনেক, সব কিছুতেই আগ্রহ, সব কিছুই জানতে চায় সে। পড়াশোনাও বিশেষ হয়নি, কিন্তু জানার আগ্রহতে ভাঁটা পড়েনি। এ ব্যাপারে নিখিলেশ তার কাছে যেন আস্ত একটা অভিধান। মেয়েটাকে প্রথম দেখাতেই ভালো লেগেছে। বলতে গেলে নিতান্তই সবুজের সন্ধানে তিনি আসেননি এখানে, এসেছেন নিজেরই প্রয়োজনে। এবার সেই কথাটা পারলেন। ক্ষিতীশের করে আনা বাজারে চিত্রার হাতে রান্না করা পঞ্চব্যঞ্জন খেয়ে ধীরে সুস্থে নিখিলেশ বললেন, দেখো, আমার একটা কথা আছে তোমাদের সঙ্গে। আমি যে ছবি আঁকি তা তো আগেই বলেছি। এখন আমার কাজের জন্যে চিত্রাকে আমার দরকার। আগে ঠিক বুঝলাম না। হ্যাঁ, বুঝিয়ে বলছি। আমি সাধারণত সিরিজে ছবি এঁকে থাকি, একরকম ধারাবাহিকতা থাকে আমার আঁকায়। আমি এবার একটা নতুন প্রজেক্টে হাত দিতে চাইছি। আমার ওই প্রজেক্টের মূল আকর্ষণ হবে চিত্রা। ওকে আমি আমার মডেল করতে চাই। কিন্তু ও যে কিছু জানে না বাবু। আমি সব শিখিয়ে নেব। ওকে কোথায় যেতে হবে? কোথাও নয়, আমি আসব, আমি ওকে গড়ে পিঠে নেব, আর এর জন্য ও পারিশ্রমিকও পাবে। দেখুন বাবু, আমি গরিব, কিন্তু তাই বলে বোনকে খাটিয়ে পয়সা রোজগার করতে চাই না। আর এইসব ব্যাপারে আমরা কিছুই জানি না। সমর্থ মেয়ে শেষে যদি একটা বদনাম হয়ে যায়, তাহলে কি আর ওর বিয়ে থা হবে? বদনাম হবে কেন? ও তো আর কোনো খারাপ কাজ করছে না। ব্যাপারটা তোমরা জানো না, তাই এই রকম মনে হচ্ছে। দেখো, ও আমার সামনে বসে থাকবে, আর আমি আমার ক্যানভাসে ওকে আঁকবো। মানে ওর মুখটা আমার তুলি দিয়ে নিজের মতন করে সৃজন করব। এতে তো কোনো অপরাধ নেই। তোমার বোনের মধ্যে সম্ভাবনা দেখেছি বলেই না আমি এত দূরে ছুটে এসেছি। দেখো, আমি আমি খারাপ মানুষ নই, আমাকে ফিরিয়ে দিও না। ক্ষিতীশ নিখিলেশের কথায় কেমন যেন বশ হয়ে যায়। চিত্রা প্রথম প্রথম অমত করলেও শেষটায় বেশ শান্ত হয়ে মেনে নেয় ব্যাপারটা। নিখিলেশের নিত্য যাতায়াত শুরু হয় গ্রামে। ক্ষিতীশদের কাঁচা বাড়ি পাকা হলো। দৈনন্দিন ব্যস্ততা আরম্ভ হলো চিত্রার। ছবিবাবুর ব্যবহার ভালো, মানুষটাও ভালো, ফুলবাবুর মতো দেখতে তাকে। চিত্রার তরুণী হৃদয় কখন কেমন করে যেন একটু বেশি আপন করে নিয়েছিল তাকে। নিখিলেশের দিক থেকেও অবশ্য সেরকম একটা বাধা ছিল না। বেশ কাটছে দিন। নিখিলেশের আঙুল রং তুলির সঙ্গ পেয়ে আর চিত্রাকে সামনে পেয়ে সোনা সৃষ্টি করেছে ক্যানভাসে। পল্লীবালা, এই ছিল সেই সিরিজটার নাম। এক গ্রাম্য মেয়ের আটপৌড়ে ভঙ্গিমার চিত্র জন্ম নিয়েছে বিখ্যাত শিল্পী নিখিলেশ সান্যালের সৃজনে। ওই সিরিজটাই সেই বছর রাষ্ট্রীয় সাফল্য এনে দেয় শিল্পী নিখিলেশকে। মানুষ নিখিলেশ পারিবারিক দিক থেকে সুখী ছিলেন না।
স্ত্রী সুজাতা দাম্ভিক, অত্যন্ত কূট প্রকৃতি তার। তার বাবার অতুল ঐশ্বর্যে অনাথ নিখিলেশ একদিন বিক্রি হয়ে গিয়েছিলেন, তাই স্ত্রী হিসেবে তাকে সহ্য করতে হয়, কিন্তু সম্মান করতে পারেননি কখনো। এইদিকে সুজাতার মান অপমান হিসেব করবার আরও একজন ছিল, সে সৌরভ। সম্পর্কে দূরসম্পর্কের ভাই হলেও গোপন এক সম্পর্ক ছিল তাদের মধ্যে। সুজাতার রূপ ছিল না, মনের মতোই চেহারাটাও উৎসিত ছিল তার। পল্লীবালা সিরিজ এঁকে অভূত খ্যাতি লাভ করলেন নিখিলেশ, সেই সঙ্গে এক গুঞ্জন রটে গেল বাতাসে। শিল্পী ছবি আগেও এঁকেছেন, কিন্তু এরকম প্রাণবন্ত আর সহজ তুলির টান সেই সব ছবিতে তো ছিল না। তবে এই উপাদান কি নতুন? এর উৎস কোথায়? এই নিয়ে কাগজে লেখালেখি হলো। আর আজকাল যে নিখিলেশ কেবলমাত্র কলকাতার বাড়ির স্টুডিওতে বসে ছবি আঁকেন না, বলতে গেলে মাসের মধ্যে বেশিরভাগ দিনই তিনি শহর ছাড়া থাকেন। পুরনো ড্রাইভার আর নিজের পছন্দের গাড়ি নিয়ে তিনি অন্য কোথাও একটা যান। এই কথা অপরিচিত মহলে জানাজানি হতে বাকি নেই। অতএব 2 2 4। এই সিরিজের ছবির পিছনে একজন কেউ আছে, যার আদলে ছবি, যে আসলে রক্ত মাংসের মানবী, একটা মেয়ে। স্বামীর গতি প্রকৃতি বদল হয়েছে, সুজাতাও লক্ষ্য করেছে। কয়েকবার জিজ্ঞেস করেছে, কিন্তু নিখিলেশ বলেননি। বলেছেন, তুমি বুঝবে না, ওটার গতিপথ সবার পক্ষে বোঝা সম্ভব নয়। ইঙ্গিতটা বুঝেছে সুজাতা। ও জানে যে টাকার জোরে বিয়েটা হয়েছে তাদের, নয়তো নিখিলেশের পাশে তাকে মানায় না। কিন্তু বিয়ে যখন হয়েছে তখন তার সব কিছুর ওপর অধিকার আছে তার। অতএব সুজাতা বলে, গতিপথ না হয় নাই বুঝলাম, তোমার যে পরিবর্তন হয়েছে সেটা তো বুঝতে পারছি। 2 দিন ছাড়া ঘন ঘন কোথায় যাও? কোন পল্লীবালায় মেতেছো তুমি? খুব রূপসী, যৌবন বুঝি উতলে উতলে পড়ছে তার, তাই শিল্পীর ভরম ধরে মধুপান করতে গেছো? ও সেট আপ, তোমার চিন্তা ভাবনা এত নোংরা যে, যাই হোক, কথা বলতেও ইচ্ছা করছে না আমার তোমার সঙ্গে। ঘেন্না করি আমি তোমায়, ছি ছি। বলে নিখিলেশ ড্রাইভারকে গাড়ি বের করতে বলেন। গন্তব্য নতুন নয়, 2 ঘন্টা 10 মিনিটে এসে পৌঁছয় তারা। হিতিশ তখন বাড়ি ছিল না, পাশের গ্রামে গিয়েছে অর্ডারি মাল খালাস করতে। চিত্রা বাড়ির উঠোনে বসে আঁচ দেওয়ার কাঠকুঠো কাটছে, তার হাতে শান দেয়া চকচকে কাটারি। সন্ধ্যা হয়ে আসছে। হঠাৎ গাড়ির আওয়াজে দাঁড়িয়ে পড়ল সে। নিখিলেশ নেমে এলেন গাড়ি থেকে। স্যার, তুমি এখন এলে যে? এলাম। আচ্ছা চিত্রা, তোমার কাছে আসার জন্য কি আমায় সময় আগে থেকে ঘোষণা করে আসতে হবে? না মানে আমি তো বলিনি, আসলে আমি তো তৈরি নই, তাই আপনার কাজে সময় নষ্ট হবে আমার জন্য, তো তাই বলছিলাম। তখন নিখিলেশ একটা ছেলে মানুষের মতো কাজ করে ফেললেন। খোলা জায়গায় দাঁড়িয়ে হঠাৎ সজোরে জড়িয়ে ধরলেন চিত্রাকে। বললেন, আমি কাজের জন্য আসিনি চিত্রা, একটু একটু ছুটি পেতে এসেছি। চিত্রা, তোমায় আমি... ব্যাস এই পর্যন্ত বলেছেন। হঠাৎ পিছনে আর একটা গাড়ি থামার শব্দ। তখনও হাতের আগল আলগা করেননি নিখিলেশ। গাড়ি থেকে লাফিয়ে তাদের সামনে এসে নামলেন সুজাতা, তার পেছন পেছন সৌরভ। ছি 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 ছি, নিজেকে শিল্পী বলতে তোমার লজ্জা করে না? অসভ্য লম্পট লোক একটা, সাধু সেজে থাকো যেন মুনি ঋষি, অথচ এইসব হচ্ছে এখানে। কলকাতায় চলো, আমি জনে জনে তোমার এই লীলার কথা নিজের মুখে বলে বেড়াবো। শেষ করে দেব তোমার সব জারি জুরি। তারপর দেখব কেমন করে শিল্পীর সম্মান টিকিয়ে রাখো তুমি। ঘরে বউ থাকতে এমন নোংরামি? তুমি তো পশুরও অধম। ছি ছি ছি। সুজাতা, এই একদম চোখ রাখাবে না, ও তো কোনো ভুল কথা বলেনি। পরকিয়া করো আবার মুখে বড় বড় কথা, গলার এত জোর আছে কোথা থেকে? তোমার মতো জানোয়ারদের চাপকিয়ে সিধে করে দিতে হয়। সৌরভ,
সপাটে একটা চর বসিয়ে দিয়েছেন সৌরভের গালে নিখিলেশ। মুখ লাল হয়ে উঠেছে তার। তুমি তুমি সৌরভের গায়ে হাত তুললে? অন্যায় করেছো নিজে, অথচ অন্যের ওপর চোটপাট করছো। সুজাতা এগিয়ে এসে নিখিলেশের কলার ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে চলল। চিত্রা আর থাকতে না পেরে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। সে সহজ মেয়ে, তার মনে অত ঘোর প্যাঁচ নেই। মানুষটার প্রতি একটা বিশেষ অনুভূতি আছে তারও। মানুষটাও তাকে একটু অন্য চোখেই দেখেন। সামনে দাঁড়িয়ে এতখানি অপমান হতে দেখে সে আর সহ্য করতে পারে না। দুহাতে সুজাতার হাত ছাড়াতে ছাড়াতে বলে, দোহাই দোহাই, আপনারা ওকে কিছু বলবেন না। উনি 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 তো কোনো অন্যায় করেননি। উনি খুব ভালো মানুষ। ভালো মানুষ? হ্যাঁ, তা কেমন ভালো মানুষ তা তো দেখতেই পেলাম নিজের চোখে। আর তুই তুই সেই না যে আমার ঘর পোড়াচ্ছিস? তোকেই আগে। চিত্রার চুলের মুঠি ধরে সুজাতা বলে কথাগুলো। নিখিলেশ এসে তাকে ছাড়িয়ে নিতে যান। সৌরভ ততক্ষণে নিখিলেশকে ধরাশায়ী করেছে। তার সঙ্গে হাত লাগিয়েছে তার গাড়ির ড্রাইভার। নিখিলেশের ড্রাইভারও এসেছে। সে এদের সাথে পারছে না, কারণ তার বয়স হয়েছে। সুজাতা চিত্রাকে আর সৌরভ নিখিলেশকে অকথ্য গালাগাল করতে করতে মাটিতে ফেলে হাত পা থেঁতলে দিচ্ছে। চিত্রাও আর পারছে না। মাঝারি দুর্বল দেহ তার। সুজাতার সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয়। মারমুখী চেহারার কাছে সে কিছুই করে উঠতে পারছে না। তবুও অনেক কষ্টে মাটি থেকে উঠে বসেছে সে। দেখুন দেখুন, আপনি কিন্তু শুধু শুধু গালমন্দ করছেন। ওদের বারণ করুন। ওকে মারছে কেন ওরা? ও তো আপনার স্বামী, আপনার কষ্ট হচ্ছে না? হচ্ছে না। ওর মতো স্বামীকে। ওনার কোনো দোষ নেই, বিশ্বাস করুন। উনি এখানে কাজেই আসতেন। উনি আমায় স্নেহ করেন, এছাড়া আর কিচ্ছু নয়। অন্তত আমি ওনাকে গুরুর মতো শ্রদ্ধা করি, আর কিচ্ছু নয়। বিশ্বাস করুন, দয়া করুন। তবে রে, শুধু বড় বড় কথা। খুব সুন্দর না তোর মুখটা? ওই মুখের মোহেই বশ করেছিস ওকে না? কিন্তু তোর এই মুখটাই আর রাখবো না। এই বলে ছোট বড় কাঠের টুকরোর ওপর কাটারিটা দেখতে পায় সুজাতা। কেমন যেন শয়তানি হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। বাঘিনীর মতো মুহূর্তে ঝাঁপিয়ে মুঠিয়ে ধরে কাঠারির পা। তারপর আগু পিছু না ভেবে সজোরে চালিয়ে দেয় চিত্রার নরম গলায়। নিখিলেশের চোখের সামনে মারণ চিৎকার করে থেমে যায় তার মডেল, বা হয়তো তার চেয়ে একটু বেশি কিছু পল্লীবালা চিত্রা। সুন্দর মুখটা হাঁ করা, দুটো চোখ বিস্ফারিত। খসে পড়ে ধর থেকে রক্তাক্ত কাটা মাথাটা। নিখিলেশও জ্ঞান হারান। তিনি শিল্পী। এই পৈশাচিক দৃশ্যটা তিনি সইতে পারেননি। সইতে পারেন না ক্ষিতীশও। ঠিক সেই মুহূর্তে কাজ সেরে ঘরে ফিরেছে সে। না 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 না। সৌরভ আর সুজাতা রক্তে ভেসে যাওয়া ছোট নদীটার দুপারে দাঁড়িয়ে নিজেদের কীর্তি দুচোখ ভরে দেখছিল। নতুন মুখ দেখে তারা এবার সচেতন হয়। এইসব কি করে হলো? আপনারা কারা? আমার বোন চিত্রা কি ক্ষতি করেছিল আপনাদের? রক্তের ওপর বোনের নিথর হয়ে যাওয়া হাত দুটো ধরে কেঁদে ওঠে ক্ষিতীশ। ও, তুই তাহলে ওর দাদা, মানে আসল নাটের গুরু। বড়লোক বাবুর হাতে বোনকে বেঁচে খাচ্ছিলিস? হ্যাঁ, বাবু যখন এখানে আসে তখন তুই বোধহয় এরকমই তাদের একা ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকিস। হ্যাঁ, এটা কি বাবুর হুকুম ছিল না তোর অযাচিত আনুগত্য? কিরে বল। তোকে আমি পুলিশে দেব। আমার স্বামীকে নিয়ে নিজের বোনকে দিয়ে নোংরামো করিয়েছিস তুই। ক্ষিতীশ এদের কথা ঠিকঠাক ধরতে পারে না। যা এ যাবৎ কয়েকদিন ধরে ঘটেছে তার আগাগোড়াই বলে ওদের, আর শেষে বলে, আপনারা কেন? আমি আপনাদের পুলিশে দেব। আপনি আমার বোনের খুন করেছেন। বাবু কোথায়? নিখিলেশ বাবু, ও নিখিলেশ বাবু, আপনি তো সব জানেন, আপনি চুপ করে আছেন কেন? আমি পুলিশে যাব, এক্ষুনি যাব। আমাদের নামে পুলিশে নালিশ করবি? তুই চিনিস আমাদের কত ক্ষমতা কিছু জানিস? বেশি খাপ খুলতে গেলে নিজের জালে নিজেই মাত হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর বোনকে আমি মেরেছি। আমি ভালো করে জেনে রাখ আমায়। আমি এই কাটারিটা দিয়ে মেরেছি, গলা কেটে নিয়েছি।
আমার স্বামীর দিকে নজর দেওয়ার স্বাদ ঘুচে গেছে জন্মের মতো। কি করবি তুই? এই কোনো থানা পুলিশ নয়, বুঝলি? বাড়াবাড়ি করলে তোকেও তোর বোনের কাছে পাঠিয়ে দেবো। তার চেয়ে ভালো মানুষের মতন একটা কথা বলছি, শোন। আমরা চলে যাচ্ছি, কাক পক্ষীতেও যেন কিছু জানতে না পারে, না হলে রাত পোহালে তোর কি হবে সে খবরও লোপাট হয়ে যাবে, বুঝলি? এই নে, এই টাকাগুলো রাখ। টাকা তুই আরও পাবি, মুখটা বন্ধ রাখবি, তাহলেই দেখবি মাসে মাসে লাল হয়ে যাচ্ছিস। এই তোর বোনের রক্তের থেকেও বেশি লাল করে দেবো তোকে। এখন সর। একটা টাকার বান্ডিল ছুঁড়ে দিয়ে এক লাথি মেরে ক্ষিতীশের পেটাই শরীরটাকে একপাশে সরিয়ে এই চলো চলো, এই বিপুল, নিখিলেশকে গাড়িতে তোল, তুইও তোর গাড়িতে ওঠ। সমীর, গাড়ি স্টার্ট দে। তোর ব্যবস্থা বাড়ি ফিরে করছি, বুঝলি? সুজাতার হাত ধরে নিয়ে চলে যায় সৌরভ। সুজাতা আসার আগে কাটারিটা ছুঁড়ে ফেলে দিয়ে আসে চিত্রার বুকের ওপর। তারপর দুটো গাড়ি স্টার্ট দেওয়ার আওয়াজ শোনা যায়। ক্ষিতীশ পাথর হয়ে বসে থাকে। সন্ধে গড়িয়ে রাত হলো। হঠাৎ একটা চাপা গর্জন শুনে পিছনে তাকালো ক্ষিতীশ। এক জোড়া কালো কুকুর কোথা থেকে এসে জুটেছে। রক্তের গন্ধ পেয়েছে তারা। মাংসের লোভে তাদের জিভ থেকে লালা ঝরছে। যা যা যা, এই হ্যাট! কুকুরগুলোকে তাড়িয়ে দেয় ক্ষিতীশ, কিন্তু সে আর কতক্ষণ। গোটা বাড়ি ঘিরে শিয়াল কুকুরের ভিড় জমে যায় কিছুক্ষণের মধ্যে। একা মানুষ ক্ষিতীশ সামলাতে পারে না তাদের। তখন তাড়াতাড়ি উঠে কোলে বোনের ধর আর হাতে তার কাটা মাথাটা তুলে নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে ঠেকিয়ে রাখে জানোয়ারগুলোকে। তারা রেগে গেছে, আঁচড়াচ্ছে দরজার উপর। নারকেও হাহাকার শুনতে শুনতে কোনো মতে রাত কাটায় সে। সারা রাত ঘরের বাইরে চক্কর কেটেছে চার পেয়ে জীবরা। তাদের পেটে খিদে, চোখে লোভ আর গলায় রাগ। অন্ধকারে জ্বলেছে তাদের চোখ। বনের মরা আগলে বসে সেই পায়ের আওয়াজ আর পৈশাচিক ডাক শুনেছে ক্ষিতীশ। তারপর ভোর হয়। দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে ততক্ষণে দেহের মধ্যে থেকে। আর নয় রে বোন, তোকে আর এখানে রাখতে পারবো না। চল চল, এবার শুবি, চল। এই বলে কাজে লাগে ক্ষিতীশ। ঘরের পিছন দিকে কোদাল দিয়ে মাটি কোপায়। পরিশ্রমে হাঁপিয়ে ওঠে সে, কিন্তু কাজ তখনও শেষ হয়নি। শেয়াল কুকুরগুলো ধারে কাছে নেই, তবুও সে লাশটাকে বাইরে আনেনি। একেবারে নিয়ে এসে মাটি চাপা দেবে, তাই ঘরে ঢুকলো। এ কি? কোথায় গেল? কোথায় গেল? কি সর্বনাশে, কোথায় গেল? আতি পাতি খুঁজলাম, বুঝলেন, কিন্তু কোথাও নেই। ঘরের বাইরে কোথাও নেই মাথাটা। এদিকে সকালের আলো ফুটে যাচ্ছে। এমনিতে সারা দিনটা এদিকে কেউ না এলেও সকালে স্টেশনে যাওয়ার জন্য গ্রামের ভিতর থেকে মাল বোঝাই অনেক ভ্যান আর ঠেলা গাড়ি আসে। তাদের চোখে পড়ে গেলে না, শেষে দুর্গন্ধ ছড়ানো, রক্ত শুকিয়ে যাওয়া কালচে দেহটা তুলে কবর দিলাম। কাটারিটাও সেই সঙ্গে পুঁতে দিয়েছিলাম মাটিতে। আর সেই টাকা, ছি ছি, ছুঁয়েও দেখিনি আমি। সেদিনও না, তারপরেও কোনো দিন না। সৌরভদের পাঠানো টাকায় বহুবার থুতু ফেলেছি। লোহা পেটানোর টাকাতেই পেট চলে আমার। সুজাতারও এক সময় আর পাত্তা দেয় না। আর মাথাটা পাওয়া যায়নি আর বাবু। সে কি? কোথায় গেল মাথাটা? জানি না বাবু। বোধহয় যখন দরজা খুলে বাইরে গিয়েছিলাম, তখন দরজাটা শুধু ভেজিয়ে দিয়ে গিয়েছিলাম মনে হয়। মাথার তো ঠিক ছিল না তখন, আর আশেপাশে শিয়াল টিয়াল লুকিয়েছিল হয়তো। তারপর যা হয় তাই হয়েছে। অত বড় শরীরটা তো আর টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু আমার বাহার, ওর তো কোনো দোষ নেই। ওর কেন? কারোরই দোষ নয় বাবু, দোষ কারোরই থাকে না। চিত্রারই বা কি দোষ বলেন? যাকে, সকাল হয়ে আসছে, আপনি চলে যান। আমার মেলা কাজ, তাড়াতাড়ি সব সেরে ফেলতে হবে। আর বাহার? আমি মাটি দিয়ে দেব। কিন্তু বাহারকে এভাবে এখানে ফেলে যেতে আমার মন চাইছে না।
তা আপনি কি আপনার বউয়ের ধরটা গাড়িতে করে নিয়ে যেতে পারবেন? মাথাটা কিন্তু সঙ্গে নেই। 5 জনের চোখে পড়লে তারা আপনার কথা বিশ্বাস করবে তো? পুলিশের হাত থেকে বাঁচতে পারবেন তো? না, না, মানে আসলে চলে যান, আমার অনেক কাজ পড়ে। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি এত কথা কি করে জানলেন? আপনি কে? এখনো বোঝেননি? আমি ক্ষিতীশ। আমারই তো কাজ। এমন করে কত জনের রক্ত যে আমায় মুছতে হলো তার কোনো ঠিক নেই গো বাবু। এদিকে তো আর ঘর বাড়ি নেই। রাত বিরেতে বিপদে পড়ে যারাই আসে সাহায্য চাইতেই আমার কাছেই আসে, যেমন আপনারা এসেছিলেন কাল। আর আপনি আপনি তাদের ইচ্ছে করে এই রকম সাংঘাতিক বিপদের মধ্যে থাকতে দেন? আমি কোনো বিপদের মধ্যে পাঠাইনি। বারবার করে তো বলেছিলাম দিদিমণিরে সামলে রাখবেন, দরজা খুলবেন না। মাথাটা দেখতে পেয়েছে সে, তার হারানো জিনিস খুঁজতে সে তো এখনো রোজ রাতে বেরোয়, আমায় ডাকে, কিন্তু আমি দরজা খুলি না। আর যারাই আপনার মতন কথা না শুনে দরজা খুলে দেয় তারাই সব হারায়। এইসব বাজে কথা বলে কোনো লাভ নেই। আপনি আপনিই সবার মূলে। আপনার জন্যই আমার বাহার আজ। খবরদার! কি করতাম আমি কাল যখন ঝড় চলে এসে বললেন? বলছি, বাড়িতে কেউ আছেন? একবার দরজাটা খুলুন না, খুব বিপদে পড়েছি। ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল দরজাটা। কে? আমরা কলকাতা থেকে আসছি, লং ড্রাইভে বেরিয়েছিলাম। মাঝপথে এই ঝড় বৃষ্টি, এত গাছ পড়েছে যে আর গাড়ি চালাতে সাহস হচ্ছে না। বিদ্যুতের আলোয় দেখলাম এই বাড়িটা, ধারে কাছে তো আর কিছু নেই। তাই বলছিলাম যে মানে যদি আমাদের এই রাতের জন্য একটু থাকতে দেন, আমরা কাল সকালেই চলে যাব। বুঝতেই তো পারছেন সাথে মহিলা আছে, বাইরে তো আর সারা রাত থাকা যাবে না। তাই আমরা ভাড়া দেব, আর যা চাইবেন। সেসব কথা পরে হবে, এখন ভিতরে আসেন, দেখেন যদি থাকতে পারেন। এই একটাই ঘর, আপনাদের এখানেই থাকতে হবে। আমি আমার মাল ঘরে গিয়ে থাকবো। শহরের লোক আপনারা, এখানে পোষায় কিনা দেখেন। না না, অসুবিধের কিছু নেই, একটা রাতেরই তো ব্যাপার। নিজে থেকেই যখন এসেছি, আমাদের কি বা দাবি থাকবে? বাহার কিন্তু প্রথম থেকেই এইখানে থাকতে চাইছিল না, সে অনেকবার বলেছে। চলো না অলঙ্কার, আমরা গাড়িতে গিয়ে থাকি। আমার কোনো অসুবিধা নেই, কিচ্ছু হবে না। বৃষ্টি থেমে গেলে আমরা চলে যাব। এই জায়গাটা না আমার একদম ভালো লাগছে না, কেমন যেন একটা নেগেটিভ ফিল হচ্ছে। অলংকার পাত্তা দেয়নি, এখন ভাবছে দিলেই ভালো করত। অলংকার নাম করা একজন স্টেজ পারফর্মার। একটা মিউজিক রিয়েলিটি শোতে ফার্স্ট পজিশন পেয়েছে 2 বছর আগে। সেই থেকে সারা বছর প্রোগ্রাম লেগেই আছে। নতুন বিয়ে হয়েছে তাদের, অ্যারেঞ্জ ম্যারেজ। বাহার অত্যন্ত ভালো মেয়ে, কিন্তু তাকে একটুও সময় দেওয়া হয় না তার। আজ সন্ধেতে কোনো এনগেজমেন্ট ছিল না বলেই বাহারকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে লং ড্রাইভে বেরিয়েছিল অলংকার। শহর থেকে একটু বেশি দূরেই চলে এসেছে। ইচ্ছা ছিল যত দূর চোখ যায় ঘুরে তারপর আবার ফিরে যাবে বাড়ি। আর তার মধ্যেই কালবৈশাখী। ওর দোষ নেই, কারোর দোষ নেই। অলংকার উঠে পড়ে, বাইরে বেরিয়ে আসে, আর একটা বারও তাকায় না বাহারের দিকে। গাড়িটা ভিজে গেছে। ভেজা কাচের দরজা খুলে ড্রাইভিং সিটে বসলো অলংকার। ক্ষিতীশ এসে বলল, দরজাটা যদি না খুলতেন তবে আর কোনো বিপদ হতো না। আমার বোন তো, আমি ওকে দোষ দিতেও পারি না। কত সুন্দর ছিল মেয়েটা, আজ একটা মাথা কাটা লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমি দাদা হয়ে কিছুই করতে পারছি না তার জন্য। তবু তারই মধ্যে যতটা পারি চেষ্টা করি। গাড়ি স্টার্ট দেয়।
সামনে চোখ রাখে অলংকার। ক্ষিতীশ ফিরে যায় তার বাড়ির দিকে। দরজার পাশ থেকে কোদালটা তুলে নেয়। দেখে শুনে মাটি খুঁড়তে হবে এবার। পাশাপাশি অনেকগুলো কঙ্কাল জমে গেছে তো। কোত্থেকে একটা কুকুর এসে জুটেছে সেইখানে। গন্ধ পেয়েছে বুঝি? না, এবার দরজায় শিকল তুলে এসেছে ক্ষিতীশ। কোনো ব্যাটা কোনো সুবিধা করতে পারবে না। অলংকার প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছে এমন সময় ফোনটা বেজে উঠল। মোবাইলের কথা ভুলেই গিয়েছিল সে। গ্রাম ছাড়তেই টাওয়ার ফিরে এসেছে। হ্যালো, কোথায় ছিলে? আউট অফ কভারেজ বলছিল। আউট অফ কভারেজেই তো ছিলাম। তারপর পাশে বউ আছে বুঝি? না, বউ নেই। মানে? নৈরিতা, ছেলেটা মিথ্যে বলেনি গো। ব্যাপারটা খুব কম লোক জানলেও যারা জানে তারা সত্যিই জানে। ও রিয়েলি? বুঝলে, সবটা পলেস্তারা খসা দেয়াল, ভাঙাচোরা দরজা, জানলা, আর সেই অদ্ভুতুড়ে লোকটা, সব সত্যি। তাহলে? শোনো, এখান থেকে সোজা লালবাজারে যাচ্ছি। আমার স্ত্রী নিখোঁজ, একটা FIR করতে হবে তো। হ্যালো, দূর আবার টাওয়ার গেল নাকি? দূর বাবা। কলটা ডিসকানেক্ট হয়ে গেছে। সেটটা নামিয়ে রেখে অলংকার দীর্ঘশ্বাস ছাড়ে। ওহ, বাহার নামের বাহানাটা কি সুন্দর স্মুথলি রিমুভ হয়ে গেল। সত্যি এসব কথা আজকাল আর কেউ বিশ্বাস করে না, কিন্তু আছে যার যেখানে থাকার কথা সেখানেই তো আছে। অজয় ছেলেটা গ্রাম্য হলেও জাদু আছে তার মধ্যে। খুব সুন্দর বাঁশি বাজাতে পারে সে, আর সেই সঙ্গেই গল্প বলতেও পারে ভীষণ ভালো। এই তল্লাটেই তো তার মামার বাড়ি। একদিন শো শেষে পুরো টিমটা বৃষ্টির জন্য হলেই আটকে পড়ে। ভীষণ বোর লাগছে ওদের। এমন সময় হঠাৎ প্রোগ্রাম অর্গানাইজারদের পাঠানো কফি আর স্ন্যাক্স সহযোগে শুরু হলো নিজেদের মধ্যে গল্পগুজব। কথায় কথায় ভূতের প্রসঙ্গ এলো। অজয় রেডিও জকির স্টাইলে গল্প বলল সেদিন। ঠিক গল্প যে নয় তা তো বুঝতেই পারছেন। এখানকার সমস্ত বর্ণনা অজয়েরই দেওয়া। আর হ্যাঁ, পুরুষ মানুষের কোনো ভয় নেই। চিত্রা তাদের পাত্তাও দেয় না। আর সেটা শুনে প্ল্যানটা করে গিটারিস্ট নৈরিতা। আর বৃষ্টির ব্যাপারটা তো ওই ওয়েদার আপডেটই অ্যাসিওর করেছে। অলংকারের গাড়ি যখন গন্তব্যে পৌঁছবে তার ঠিক 25 মিনিট আগে থেকেই জোরালো কালবৈশাখী শুরু হবে। কি করবে, বাহারের এই একঘেয়ে অ্যাটিটিউড আর সহ্য হচ্ছিল না অলংকারের। পাট ভাঙা তাঁতের শাড়ি, সিঁদুরের টিপ আর 24 ঘন্টা ওগো হ্যাগো বড্ড চালাচ্ছিল ওকে। তাই কিন্তু অলংকার এতটা ভাবেনি। হ্যাঁ, বাহার মেয়েটা ব্যাকডেটেড, আর নৈরিতা এতটাই অ্যাট্রাকটিভ যে সম্পর্কটা 2 মাসের হলেও অলংকার জাস্ট পাগল হয়ে গেছে। গাড়ির স্পিড বাড়ালো অলংকার। যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় সেই চেষ্টা শব্দটা মাথার মধ্যে দোতারা বাজিয়ে তুলল। আচ্ছা, ক্ষিতীশ যে বলল বোনের জন্য কিছুই করতে পারিনি, তবুও তারই মধ্যে চেষ্টা করছি। মানে কিসের চেষ্টা? অনেকের রক্ত লেগেছে তার হাতে, কেন? শেষে দোষ দিল অলংকারকে। দরজা খোলার দোষ মানেটা কি? দরজা যদি নাও খুলতো তবুও তো ওরা এসেছে। দরজা দিয়ে তো কেউ আসেনি। টালির চাল সরিয়ে ঘরে ঢুকেছে মুন্ডু হারানো লাশগুলো, আর জানলা দিয়ে ঘরে এসেছে স্বয়ং চিত্রা। তাহলে দরজার গুরুত্ব এখানে কোথায়? ক্ষিতীশ কি বলতে চাইল? দরজা না খুললে বাহারের মাথা চোখে পড়তো না চিত্রার, বাহার বেঁচে যেত। কিন্তু কি করে? খাটের তলায় যে কাটা মাথাটা চোখ জ্বালিয়ে কীট চিবোচ্ছিল, সেটা কার কাটা মাথা? আর ক্ষিতীশ
সে কি সত্যিই চেয়েছিল? সে কি সত্যিই চায় এক রাতের আশ্রয় নিয়ে ওই ঘরে কোনো মহিলা এলে তার মাথাটা বেঁচে যাক? নাকি সে চায় চিত্রার প্রতি রাতের ব্যর্থ অভিযান সুযোগ পেয়ে সফল হোক, কোনো সুন্দরীর মাথা ছিঁড়ে সে নিজের মাথায় বসাক, আবার পূর্ণ হোক তার দেহটা? কিন্তু কিন্তু তা তো আর সম্ভব নয়। এ নিশ্চয়তা অন্ধকার দিয়েছে, কিন্তু আবার যদি কেউ ওই ঘরে রাতের আশ্রয় নেয়, তাহলে তার সাথে যে কি হবে সে নিশ্চয়তা ঘোর অনিশ্চিত। রক্ত আর রক্তে সাক্ষী হয়ে জেগে থাকবে অসংখ্য রক্তাক্ত কাটা মাথা। গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাদের জানাবেন। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর একটি কথা, আমাদের নোটিফিকেশানগুলি সাথে সাথে পাওয়ার জন্য সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা যদি আপনাদের লেখা গল্পগুলি অডিও স্টোরি রূপে শুনতে চান, আমাদের চ্যানেলে পাঠাতে পারেন। হ্যাঁ, কোথায় পাঠাবেন? আমাদের মেল আইডিতে। আর মেল আইডি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। নির্বাচিত গল্পগুলি আমরা অডিও স্টোরি রূপে তুলে ধরব। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।